বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, স্বাধীনতার মাস মার্চের প্রথম দিন আজ। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং অতীত সব কিছু মিলিয়ে আলোচনা করবার জন্য দুজন রাষ্ট্রবিজ্ঞানী আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএইচ চেয়ারম্যান প্রফেসর ডক্টর মাতাউর রহমান। আমার ডানে রয়েছেন ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের রিসার্চ কমিটির প্রধান এবং যুক্তরাষ্ট্রের উইসকনসিন ইউনিভার্সিটির শিক্ষক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর জিল্লুর রহমান খান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। প্রফেসর আতাউর রহমান, স্বাধীনতার মাস এবং স্বাধীনতার অঙ্গীকার, মুক্তিযুদ্ধের চেতনা সবটাই আমাদের কম বেশি সকলের জানা। গতকালকেও ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হলো, এর আগে জাতীয় সংসদের নির্বাচন হয়েছে, মাঝখানে কিছু উপনির্বাচন হয়েছে, সামনে অনেক স্থানীয় সরকারের নির্বাচন আছে, উপজেলা পরিষদের নির্বাচন আছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি আপনাদের কম বেশি সবই জানা, বর্তমান পরিস্থিতি সব জানা। আমার যেটি আপনাদের দুজনের কাছ থেকে জানবার সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি থেকে ক্রমশ প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এই বিষয়গুলো নিঃশেষিত হয়ে যাচ্ছে, থাকছে না আর কি। রাজনীতি আছে কিন্তু সেখানে কোনো প্রতিযোগিতা নেই, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, এবং এটি আসলে রাজনীতির জন্য এবং রাজনীতির মধ্য দিয়ে মানুষের জন্য বা রাষ্ট্রের যে কল্যাণ তার জন্যে কতটা ইতিবাচক বা নেতিবাচক কিছু কি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি আজকে এই মহান স্বাধীনতা দিবসে যে শুরু হয়েছিল 25শে মার্চের এবং তার পরবর্তী যেভাবে স্বাধীনতার উত্তাল দিনগুলো আমরা দেখেছি এবং সেই ধারাবাহিকতায় আজকে তাই মনে পড়ছে যে বাংলাদেশ তো আর 2 বছর পরে 2021 সালে 50 বছর অতিবাহিত হতে যাচ্ছে এবং এই যে 50 বছর, এটা আমাদের চোখের সামনে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এক চোখের সামনে আমরা দেখলাম যে এই যে উত্তরণ, এই যে বাংলাদেশের অভিযাত্রা এবং বিভিন্ন দিকে যে বাংলাদেশের অগ্রগতি এবং আমাদের পশ্চাৎপদতা, এই দুটোই কিন্তু অত্যন্ত লক্ষণীয়। একটা দিকে আপনি যে কথাটা বললেন, আমি অনেকদিন পরে আজকে তৃতীয় মাত্রায় আসার আগে আমার এক বন্ধু বলছিল যে তুমি তো রাষ্ট্রবিজ্ঞানী, এখন কি বাংলাদেশে রাজনীতি আছে আর তোমার সাবজেক্ট কি আছে নাকি? এর কোনো উপযোগিতা বাংলাদেশে ওটাই বুঝাতে চাচ্ছে যে রাষ্ট্র। তাই বললাম না, রাষ্ট্রবিজ্ঞানের প্রয়োজন আছে, তবে রাজনীতি অনেকাংশেই বাংলাদেশ থেকে আমরা এখন দেখছি যে একটা ডিরেইলমেন্ট হয়ে গেছে, মানে একটা পড়ে গেছে। যেমন 2014 সালে আমরা দেখেছিলাম যে একটা ট্র্যাক থেকে পড়ে গেছিল, এবার দুটো ট্র্যাক থেকেই আমাদের রাজনীতিটা পড়ে গেছে এবং সেই সঙ্গে গণতান্ত্রিক যে ব্যবস্থা, উদারনৈতিক যে একটা রাষ্ট্র, এটার অনেক স্বপ্ন বা চেতনা আমরা দেখছি যে বিলুপ্তির পথে। তো সুতরাং এখন আমাদের যেটা সামনে আসছে সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এবং সুশাসন। এই দুটো কিভাবে বাংলাদেশ অর্জন করতে পারে। একটা জাতির ইতিহাসে হয়তো এটাও একটা পর্যায় বা এটাও একটা ফেজ, আমি জানি না। যেমন আপনি যদি দেখেন দক্ষিণ কোরিয়া, এমন একটা সময় ছিল পার্ক চুংহির আমলে একটা অথরিটেরিয়ান গভর্নমেন্ট আমরা দেখেছি, কিন্তু অর্থনৈতিক অনেক উন্নয়ন হয়েছে। ওটাও কিন্তু দক্ষিণ কোরিয়ার ইতিহাস, কিন্তু সেখানেই তো দক্ষিণ কোরিয়া থেমে থাকেনি। সুতরাং আজকে আমরা একটা গণতান্ত্রিক দক্ষিণ কোরিয়া দেখছি। সুতরাং আমি কিন্তু এখনো আশাবাদী যে ভবিষ্যৎ আমাদের একটা খণ্ডকালীন চিত্র দিয়ে বাংলাদেশের স্বাধীনতা বা বাংলাদেশের মানুষের যে অ্যাসপিরেশন, যে আশা আকাঙ্ক্ষা এবং আমাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ বা স্বাধীনতা, এগুলোকে অ্যাসেসমেন্ট করা বা এগুলোকে জাজমেন্ট দেওয়া সহজ কথা না। সুতরাং আমি বলছি যে এটাও আজকের যে বাংলাদেশ আমরা দেখছি এবং আগামী 5 বছর যেটা আমরা আশা করি যে এভাবেই হয়তো চলবে, সেদিকে দেখলে আমার মনে হয় যে আমরা একটা এই চিত্রটা দেখছি, কিন্তু এখানেই বাংলাদেশ থেমে থাকবে না। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের যে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সুশাসন কিভাবে অর্জিত হবে,
এবং তার মাধ্যমে জনগণের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হবে, সেখানে একটা প্রশ্ন। যেমন সব অর্থনৈতিক উন্নয়নই আমরা উন্নয়ন বলতে পারি না। যেমন আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এবং আমার শিক্ষক এখানে আছে, আমরা বলছি যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট ডাজ নট মিন অনলি দ্যাট people will participate, but also institutional development. You see, political development mean জনগণের অংশগ্রহণ কিভাবে হয়। তো সুতরাং ওটাও কিন্তু একটা এম্পাওয়ারমেন্ট প্রসেস। তো সুতরাং এই নতুন একটা আমরা দেখছি যে যেটা ভারতে বা ইন্ডিয়াতে চলছে, সেটা হচ্ছে ডিফেন্ডিং ইনস্টিটিউশনস মিনস ডিফেন্ডিং ডেমোক্রেসি। সো গণতান্ত্রিক পদ্ধতিগুলোকে লালন পালন করা, এটাও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের মুখে আজকে বাংলাদেশ। আজকে আমরা কি দেখছি যে রাষ্ট্র এবং দল যেভাবে একীভূত হচ্ছে, তাতে করে এই যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের স্বকীয়তা কতটুকু বজায় রাখতে পারবে, সেটাও কিন্তু আমরা দেখছি যে অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে আমাদের ফোকাস এখন করতে হবে যে একটা সুশাসনের ভিত্তি প্রতিষ্ঠা করা, এবং এই সুশাসনটা হতে হবে একটা শক্তিশালী গণতন্ত্র এবং অ্যাকাউন্টেবল, যে জবাবদিহিমূলক কতগুলো ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। তাহলেই হয়তো আমরা যে একটা ডিরেইলমেন্ট প্রসেসে আসি, জনগণের এম্পাওয়ারমেন্ট প্রসেসে বা জনগণের যে স্বাধীনতার যে একটা পশ্চাৎপদতা আমরা দেখছি, সেখান থেকে উদ্ধারের একমাত্র পথ জনগণকে আরও সার্ভিস দেওয়া এবং প্রতিষ্ঠানগুলোকে আরও যাতে করে জনগণের উপযোগী যে সেবা ব্যবস্থা সেবা সেগুলো দিতে পারে। শুনবো আরো কথা, আমরা একটু শুনতে চাই একই বিষয়ে। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তাদের শিক্ষক এবং সেই সব শিক্ষকদেরও শিক্ষক প্রফেসর ডক্টর জিল্লুর রহমান খানের কাছ থেকে। না, ভালো আপনারা যে আমাকে এই বাংলাদেশে আসলেই আপনারা ডেকে নিয়ে আসেন এই তৃতীয় মাত্রায়, আমার খুব ভালো লাগে। আর আমার ছাত্রকে নিয়ে এসছেন, ও তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে, তাকে নিয়ে এসছেন, এবং ও আবার বাংলা বলতে চাইতো না, এখন তো বাংলা খুব সুন্দর বলছে। সেজন্যই বললাম যে উনি হচ্ছেন আমার শিক্ষকদের শিক্ষক এবং ওনার শিক্ষকদেরও শিক্ষক আপনি, আমি যতদূর জানি। এই হচ্ছে ব্যাপার। যাক, না, খুব ভালো লাগে। আমি তৃতীয় মাত্রা আসলে খুব ভালো লাগে আমার। সো আমি প্রফেসর খান আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে, অনেকেই বলছেন যে বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এই বিষয়গুলো নির্বাসনে চলে যাচ্ছে, এবং সেটি রাজনীতির জন্য কল্যাণকর কিনা, গণতন্ত্রের জন্য কল্যাণকর কিনা? শোনেন, আমার ছাত্র যে বলল, এটা একটা বিরাট জিনিস। গণতন্ত্র যেমন একটা জিনিস যে মানুষের জীবনটাকে অনেক উঁচুতে নিয়ে যায়। গণতন্ত্র এটা হচ্ছে ন্যায় বিচার। গণতন্ত্র ছাড়া আপনি ন্যায় বিচারটা আপনি উপভোগ করতে পারবেন না, এটা অবিচার হয়ে যাবে। গণতন্ত্র না হলে অবিচারটার সম্ভাবনা সবচেয়ে বেশি। যে ডিকটেটরশিপ আমরা বলি, ডিকটেটরশিপ কিন্তু আছে। দেখেন চায়না, তো দেখেন ওদের ডিকটেটরশিপই আমি বলি, গণতন্ত্র নেই, ডিকটেটরশিপ। কিন্তু ওরা এখন বলছে যে এরকমভাবে আমাদের জোর না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না। এবং আমি বলি যে এই জোরটা খুব বেশি দিন টিকবে না। এই জোরটা যদি গণতন্ত্রের মাধ্যমে এগিয়ে না যাওয়া যায়, এই ডিকটেটরশিপটা এটা অনেক সময় অনেক ঘাপলা হয়ে যায়। এবং তো হিস্ট্রিতে আপনি দেখেন, এই যে মহাযুদ্ধ হলো, এই ডিকটেটরশিপে হিটলার, মুসোলিনি, এরা তো গণতন্ত্রের মাধ্যমে ডিকটেটর হয়ে গেল। বুঝতে পেরেছেন? কারণ হলো এই কারণে যে তাদের যে এই আমাদের বাংলাদেশে যেরকম যে একটা মানুষ চায় যে একটা ন্যায় বিচার, ওই চাহিদাটা সেখানে ছিল না সেরকম। সেই জন্য তারা ডিকটেটর হয়ে গেল এবং এই গণতন্ত্রের সঙ্গে পারল না, ডিকটেটরশিপ তারা ছেড়ে দিতে হলো। বুঝতে পেরেছেন? তো গণতন্ত্রের একটা বিরাট সম্ভাবনা। এবং আমি মনে করি আমাদের বাংলাদেশের এই গণতন্ত্রটা আমরা যদি ধরে রাখতে পারি,
এটা বাংলাদেশকে অনেক আগিয়ে নিয়ে যেতে পারবে এবং মানুষের একটা বিরাট উপকার হবে। এই গণতন্ত্রের অনুষ্ঠান যেগুলো সমস্ত, এই যে আপনি তৃতীয় মাত্রা, গণতন্ত্র ছাড়া তৃতীয় মাত্রা করতে পারতেন না, কারণ এখানে স্বাধীনতা আছে। এখানে যাদের আপনি নিমন্ত্রণ করছেন তাদের কিন্তু আপনি স্বাধীনতা দিয়েছেন, তাদের যেটা বক্তব্য সেটা তারা রাখতে পারবে। গণতন্ত্র না হলে এটা পারতেন না আপনি। এবং আমি বলি গণতন্ত্র মানুষকে অনেকটা এগিয়ে নিয়ে যায়, বুঝতে পারছেন? এবং আপনি আমার কথা বলি, সেখানে আবার এখন তো আবার গণতন্ত্রের আবার কিছু প্রকারভেদ করা হচ্ছে। আংশিক গণতন্ত্র, মুক্ত গণতন্ত্র বা গণতন্ত্রহীনতা, নানা রকমের প্রকারভেদ তৈরি করছেন। গণতন্ত্র হচ্ছে একটা জিনিস আমরা বলি, এটা এই যে জাস্টিস, ন্যায় বিচার, এইটা হচ্ছে বড় জিনিস গণতন্ত্রের। ন্যায় বিচার, জাস্টিস ফর অল, সবার জন্যে ন্যায় বিচার। যে যার প্রাপ্য তাকে আপনার দিতে হবে। যে আপনার ক্ষতি করছে তার দ্বন্দ্বটা আপনাকে দিতে হবে, কিন্তু যে কিছু করছে না তাকে এমনি দ্বন্দ্ব দিতে পারবেন না, সেটা হবে অবিচার, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনি যে কোনো গণতন্ত্র বলেন না কেন, এই ন্যায় বিচারটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনি ভ্যারাইটিস অফ, ইউরোপে দেখেন গণতন্ত্র ভ্যারাইটিস অনেক কিছু আছে ইউরোপে। ইংল্যান্ডেও দেখেন, লন্ডনে একটা গণতন্ত্র, আপনার আয়ারল্যান্ডে আবার একটা গণতন্ত্র, ভ্যারাইটিস আছে। কিন্তু এই ন্যায় বিচারটা ওরা ধরে রাখতে পেরেছে। যেটা আপনার রাশিয়ানরাও, এই ন্যায় বিচারটা একটু ঝামেলা হচ্ছে রাশিয়ানদের, কিন্তু রাশিয়ানরাও এই যে সোভিয়েত ইউনিয়ন যে কোলাপস করে গেল, এটা ন্যায় বিচার করতে পারেনি বলে সোভিয়েত ইউনিয়ন কোলাপস করে গেল। কিন্তু তারপরে গণতন্ত্রের উত্থাপন হচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে সোভিয়েত ইউনিয়ন লোকরা দেখছে ওই গণতন্ত্র হলে আরো ঝামেলা হয়ে যাবে, সমস্ত গোলমাল হয়ে যাবে। সেই জন্যে আপনার এখন আপনি দেখছেন যে যে পাওয়ার আছে সোভিয়েত ইউনিয়ন, তিনি নিজে বলেন গণতন্ত্র, কিন্তু যে সমস্ত কাজকর্ম করছেন সেটা ডিকটেটরশিপ আপনি বলতে পারেন। তো এইখানে আপনি ওটা একটা ঘাপলা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত ইউনিয়ন। তিনি তো এখন মনে করতে শুরু করেছেন মিস্টার পুতিন যে পুরো গোটা বিশ্বটাই আগের মতো আবার নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবেন, বা সেরকম একটা লড়াইয়ের জায়গায় তিনি চলে গেছেন। একটা আশা আছে এবং চায়নার সঙ্গেও এই সম্বন্ধটা উনি গড়ে তোলবার চেষ্টা করছেন। নর্থ কোরিয়ার সঙ্গেও চেষ্টা করেছেন, কিন্তু এরা কিন্তু এই যে এখন কিমের সঙ্গে, মিস্টার রকেটম্যানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক গতকালকে হলো, এবং সব মিলিয়ে এখান থেকে কোনো কিছু আশা করা যায়? যেমন আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, কিন্তু গণতন্ত্রের যে নেতিবাচক, মানে নেতিবাচক ধারা বা গণতন্ত্রহীনতার যে ধারা, সেটি গোটা বিশ্ব জুড়েই আছে, এবং তার জন্য অনেকে মিস্টার ট্রাম্পকে দায়ী করেন। ওদিকে তো রকেটম্যান আছেনই, মিস্টার পুতিন, আপনি চীনের কথা বললেন, সব মিলিয়ে বিশ্ব জুড়েই ডেমোক্রেসি হচ্ছে পপুলেশন যদি ধরেন, সবচেয়ে লার্জেস্ট ডেমোক্রেসি অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইন্ডিয়া, রাইট? এটা লার্জেস্ট ডেমোক্রেসি অফ অল। সেকেন্ড, এবং সেটি নিয়েও কিন্তু এখন প্রশ্ন আছে, মানে ইন্ডিয়ান ডেমোক্রেসি নিয়ে সেখানেও নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা হচ্ছে, শোনেন, ডেমোক্রেসি, এই ন্যায় বিচারটা ধরে রাখতে হলে আপনার কিছু রেস্ট্রেইন দরকার, চেকস অ্যান্ড ব্যালেন্স। এই যদি আপনি না করতে পারেন, ডেমোক্রেসি ধরে রাখা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। যেটা আপনার চায়নাও তো বুঝতে পেরেছে, রাশিয়া তো এখন বুঝতে পারছে চেকস অ্যান্ড ব্যালেন্স নেই, এবং সেটা ইটালিতে ছিল না, জার্মানিতে ছিল না, সেই জন্যে তারা সাংঘাতিক ডিক্টেটরশিপ হয়ে গেল, বুঝলেন? তো এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা, এই ট্রাম্প যদি এই চেকস ব্যালেন্স না থাকতো, ডোনাল্ড ট্রাম্প এতদিনে হিটলার, তার নাম হতো ডোনাল্ড হিটলার, বুঝতে পেরেছেন? ডোনাল্ড ট্রাম্প হতো না, ডোনাল্ড হিটলার হয়ে যেত। ওই চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য উনি এখনো আছেন। ওনাকে আমি নাম দিয়েছি, আমার ভয়েস অফ আমেরিকা ইন্টারভিউ নিয়েছিল বহুদিন আগে, আমি নাম দিয়েছি যে ওনার যে কি মানবতা একটা আছে ওনার,
কিন্তু মানবতাটাকে ধরিয়ে রাখার যে কত রকম ফন্দিতার, সেটা বোঝা খুব কঠিন ব্যাপার। এবং ওনার হচ্ছে যে আমি তার নাম দিয়েছি 360 ডিগ্রিজ। তার মানে হচ্ছে তিনি আজকে যে বক্তব্যটা রাখলেন, কালকে সে বক্তব্যটা নাও রাখতে পারেন, পরের দিন আবার বক্তব্যটা তুলে ধরবেন, তারপর দিন আবার ঘুরিয়ে নেবেন। এই হচ্ছে 360 তার নাম দিয়েছি আমি, বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। কিন্তু তার একটা ব্যাপার হচ্ছে যে নর্থ কোরিয়ার সঙ্গে যে ডিলটা করছে, চায়নার সঙ্গে যে ডিলটা করছে, সেটা কিন্তু আমেরিকার, আমাদের তো ইনভেস্টমেন্ট আমেরিকার আছে, আমাদের ইনভেস্টমেন্ট বেশ এগিয়ে গেছে, বুঝতে পারেন, ট্রাম্পের জন্য। কিন্তু ডেমোক্রেসির ব্যাপারে ওই চেকস অ্যান্ড ব্যালেন্সটা না থাকলে ট্রাম্প এতদিনে ওই ট্রাম্প থাকতো না, ও হিটলার হয়ে যেত, বুঝতে পারছেন? এই যে প্রফেসর আতাউর রহমান, আমি আমরা একটু বিশ্ব রাজনীতির প্রবণতার নিয়ে আসবার চেষ্টা করছিলাম আলোচনার মধ্যে। না, এটা ঠিকই বলছেন। এবং বিশ্ব রাজনীতি বোঝার আগে সেই 2.5 মিলেনিয়াম এগো প্লেটো অ্যারিস্টটল যা বলেছে ওর বাইরে কিন্তু যেতে পারেনি। আমি শুধু স্যারের কথাতেই বলছি যে একটা হলো যে প্লেটো দেখেন বহুদিন আগে বলছে যে জাস্টিস, ন্যায় বিচার, ওটা কিন্তু এখনো প্রযোজ্য। এবং ন্যায় বিচার মানে হচ্ছে যে ভালো মানুষ হতে হবে, গুড লিডারশিপ হতে হবে। এটা কিন্তু একটা পাওয়ারফুল ফোর্স। উনি বলছেন যে ফিলসফার মাস্ট বি কিংস। আরেকটা তারই ছাত্র অ্যারিস্টটল বলতো যে না, সবসময় ন্যায় বিচার পাওয়া কঠিন হবে যদি রুল অফ ল না থাকে, আইনের শাসন থাকতে হবে, যেটা আমেরিকা হ্যাজ টেকেন। এবং আইনের শাসনের মধ্য দিয়ে আপনি শাসককে চেক এবং ব্যালেন্সের মধ্যে আনতে হবে। তা না হলে প্রত্যেক শাসকই চায় যে ওই পাওয়ার করাপশন, অ্যাবসলিউট পাওয়ার করাপশন অ্যাবসলিউটলি। আপনি যত বেশি ক্ষমতা থাকবে তত মনে হবে যে আমি তো সব করতে পারি, সুতরাং দরকার নেই কাউকে। সুতরাং এই যে প্রবণতা, সেটা একমাত্র দিতে পারে আইনের শাসনে, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড চেকস অ্যান্ড ব্যালেন্স। আমেরিকার ইতিহাসেও আমরা সেভাবে দেখছি, পৃথিবীর অন্যান্য দেশেও সে দেখছি। এবং এটা বিভিন্নভাবে হতে পারে। একটা হচ্ছে আপসার্জ অফ ন্যাশনাল ফিলসফি, যেমন আমরা বলি যে ন্যারো ন্যাশনালিজম, সেটাও একটা হতে পারে। এই যে জাতীয়তাবাদ আমরা যতই ভালো বলি, কিন্তু যখনই আপনি এটা উগ্র হয়ে যায়, তখন মানবতা বোধ হারিয়ে ফেলে। সুতরাং এটা একটা দিক। এখন আরেকটা জিনিস যেটা এখন আমরা, যেটা আপনার সঙ্গে আমি অনেক কিছুদিন আগেও বলেছিলাম, যে দ্য নেচার অফ দ্য স্টেট ইজ অলসো চেঞ্জিং। স্টেটটাই হয়ে যাচ্ছে, যেমন আমেরিকান স্টেট ওয়াজ এ লিবারাল স্টেট, একটা উদারনীতিক একটা রাষ্ট্র, যেখানে সমাজ হবে ইনক্লুসিভ, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ। এবং আমেরিকায় কিন্তু এটা পাওয়ারফুল ফোর্স, যে এই সমাজে কালো, সাদা, আমেরিকান, আফ্রিকান, যত দেশই আছে, এশিয়ান, সবাই কিন্তু থাকতে পারে। এটাকে আমরা বলি লিবারাল স্টেট। সবার রাইটস থাকবে এবং পলিটিক্যাল ডিভিশনগুলো থাকবে, কিন্তু সবার কাছেই এই রাষ্ট্র একই রকম। যেমন আমরা ইন্ডিয়াতেও দেখছি যে সে যে ধর্মই হোক, ই হোক, যদিও আমরা ইন্ডিয়াতে দেখছি উগ্র হিন্দুত্ববাদ যদি আবার হয়, তাহলে কিন্তু ইট উইল নেগেট দ্য লিবারালিজমকে আবার সরিয়ে নেবে। সুতরাং অথবা এক্সট্রিম ইসলামিস্ট ফিলসফি যে সমস্ত দেশে, সেখানেও আমরা দেখছি যে লিবারাল স্টেট থেকে। আমেরিকায় যেমন হোয়াইট পাওয়ার, ওটাও একটা লিবারাল, অ্যান্টি লিবারালিজম। সুতরাং অ্যান্টিসেমেটিক, ওটাও অ্যান্টি লিবারাল স্টেট। সুতরাং স্টেটকেও আমি বলছি যে এই জিনিসগুলো ইউরোপেও আজকে গ্রো করছে। ন্যাশনালিস্ট, এই যে আমরা বলি জাতীয়তাবাদী যে একটা চেতনা, এটা খারাপের দিকে যাচ্ছে। কারণ আমরা যাচ্ছিলাম কিন্তু উদার একটা গ্লোবাল ভিলেজ বা উদারনৈতিক একটা বিশ্বে, কিন্তু তার থেকে কিন্তু এই যে ব্রেক, পুরো ইউটার্ন, এবং সেখানে দেখেন পুটিন, সেখানে দেখেন এই যে ট্রাম্প, এরা হচ্ছে এদের লিডার হয়ে যাচ্ছে। সুতরাং ইট ইজ এ ব্রেক। বাট এখানেই কিন্তু বিশ্ব থেমে থাকবে না, মূল চালিকা শক্তি কিন্তু চলে যাবে, আমরা উদারনৈতিক বিশ্বতেই যাব। কিন্তু এগুলো একটা ইতিহাসে ওলট পালট করে দিয়ে যায় একটা সময়ে। যেমন ট্রাম্পের থিওরি, যেমন এখন ট্রানজেকশনাল, ও যে কি করতে চায়, কিন্তু তার মূল লক্ষ্য হচ্ছে সে কিভাবে ক্ষমতায় থাকবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশেও দেখেন, বা ইন্ডিয়াতেও যে প্রবণতা আমরা দেখছি, যে আমাকেই ক্ষমতা থাকতে হবে,
সোনার হরিণ ক্ষমতা আমাকেই পেতে হবে, তোরা যে যা বলি বল গিয়ে। ওই যে বলে না, যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। সুতরাং আপনি যাই বলেন, আমি যাই বলি, আপনারা সবাই যাই বলুক, আমার ক্ষমতা চাই, তারপর অন্য কথা। তো এই যে ক্ষমতা মানে সর্বস্ব একটা রাজনীতি, এটা কিন্তু সারা বিশ্বেই চলছে এবং এটি ডেমোক্রেসিকে গ্রাস করছে। আরেকটা জিনিস যেটা আমি মনে করি, যে আমরা বাংলাদেশের স্বাধীনতাটা দেখেন, আমরা চাচ্ছিলাম যে একটা উদার এবং গণতান্ত্রিক দেশ মানে হচ্ছে স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনতা প্রকাশ, আমার চিন্তার প্রকাশ। হ্যাঁ, যেমন আপনি যা চিন্তা করছেন প্রকাশ করলেন, রাইট আর রং, এটা রাষ্ট্র এখানে ইন্টারফেয়ার করবে না। কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে বিশ্বব্যাপী এটার একটা, আপনি সোশ্যাল মিডিয়াও তো কিছু বলতে আপনাকে ভয় পাইতে হবে, এখানে কথা বললে ভয় পেতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের গ্রাস করছে এবং কাউন্টার ন্যারেটিভ থাকবে না। সুতরাং আপনি কয়দিন পরে ধরেন একটা দলের লোক শুধু কথা বলে গেল, ওরকম করতে হতে পারে। তৃতীয় মাত্রা মানে এক মাত্রা, আপনি বলবেন সে উত্তর দিবে। কারণ আমি তো ওই যে সোর্ডের নিচে বসে আছি, আমি অন্য কথা বলতে গেলে সোর্ডটা একটা থিন হেয়ারের মধ্যে, আমরা বলি সোর্ড অফ ডেমোক্রেটস যেটাকে বলা হয়, যে একটা থিন হেয়ারে সোর্ডটা ঝুলছে, আমি একটু অন্য কথায় বললে সোর্ডটা আমার মাথায় পড়ে যাবে। তো সুতরাং সেখানে কিন্তু কাউন্টার ন্যারেটিভ হবে না এবং বুদ্ধিবৃত্তির বিকাশ হবে না, সেখানে গণতান্ত্রিক চর্চা হবে না। এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার আমাদের যে আকাঙ্ক্ষা ছিল। এবং আমরা মনে করি অর্থনৈতিক প্রগতি হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো, কিন্তু অর্থনৈতিক প্রগতির নামে আপনি সব কিছুকেই একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং স্বাধীন চেতা সমাজকে আপনি নিগৃহীত করতে পারবেন না। সেটাই হচ্ছে এই যে সংকীর্ণতা, উগ্রতা, এগুলোর প্রশ্ন যখন আসছে এবং পৃথিবী জুড়ে এক ধরনের অস্থিরতাও আছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং সর্বশেষ যে অস্থিরতা, যুদ্ধ ভাব এবং খানিকটা যুদ্ধ বলাও যেতে পারে পরিস্থিতি ভারত এবং পাকিস্তানের মধ্যে, নিঃসন্দেহে প্রতিবেশী হিসেবে আমরাও উদ্বিগ্ন। আপনার ব্যাখ্যাটা একটু শুনতে চাই। এটা তো এর মীমাংসা কি, যে বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে এটা তো চলে আসছে বহুদিন ধরে। এবং আমরা ছোট করেও দেখেছি। আমি তো ভারতে, আমার জন্ম হচ্ছে ভারতে, যেখানে আমার জন্ম হলো সেই জায়গাটা হয়ে গেল পাকিস্তান, এবং পরে সেই জায়গাটা বাংলাদেশ হয়ে গেল, বুঝলেন? তো আমি তো দেখে আসছি ভারত, আমাদের বাংলাদেশ, এই পাকিস্তান, ব্রিটিশ ভারত, এই ব্রিটিশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব আমি দেখে আসছি। এবং কাশ্মীরের ব্যাপারটাও আমি চিন্তা করেছি। এবং পাকিস্তানের যে আপনার যে পাকিস্তানের যে সভ্যতা, ওটাও আমি জানি এবং পাওয়ার রিলেশনসটাও আমি বুঝতে পারি। কিন্তু এখন যেটা আমি দেখছি সেটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। কারণ কাশ্মীরের ব্যাপারে ভারত চাইছে যে কাশ্মীরটাকে ধরে রাখবে, কারণ না ধরে রাখলে ভারতের অন্যান্য যে মুসলিম মেজরিটি জায়গাগুলো, তারা ভাববে ওই কাশ্মীর মতো আমরাও অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব। তো ভারত এটা অনেক কায়দা করে ধরে রাখবার চেষ্টা করছে। কিন্তু এখন পাকিস্তান আবার যারা আছে তারা বলছে যে কাশ্মীরের এটা দরকার, কাশ্মীরের আমাদের যে কাশ্মীর আছে, পাকিস্তানের যে কাশ্মীর আছে, সেইখানে ওই ভারতের কাশ্মীরটা একত্রিত করে আমরা অটোনমাস যদি করে ফেলতে পারি সেটা হবে ভালো। সেটা ভারত চাইছে না। এবং পাকিস্তানের এই ঘাপলাতে এই রিসেন্টলি ভারতের একটা অ্যাটাক করলো। ভারতের প্রায় 60 জন ভারত সোলজার মারা গেল। কিন্তু সেই ব্যাপারে আপনি যদি পাকিস্তানের ব্যাপারে চিন্তা করতেন, পাকিস্তান কিন্তু ও সাংঘাতিক ভাবে ওটা রিভেঞ্জ নিত, বুঝলেন? কিন্তু ভারত সেটা এখনো নেয়নি।
কি হবে ভবিষ্যতে। এখানে ভারতে এয়ার স্ট্রাইক করেছে এবং এয়ার স্ট্রাইক করেছে, 300 জন মারা গেছে। হ্যাঁ, কিন্তু ভারতের দাবি, পাকিস্তান বলছে কেউই মারা যায়নি। পাকিস্তান স্ট্রাইক করেছে, সেখানে কিছু মারা গেছে। ভারতীয় পাইলটদের দ্বারা ইনফরমেশনও ম্যানিপুলেশন করে, ইনফরমেশন যে ম্যানিপুলেশন করে, এইটা কিন্তু ভারত পাকিস্তান কেউ কার কম যায় না। ইনফরমেশন ম্যানিপুলেশন এরা অনেক এগিয়ে গেছে, বুঝতে পেরেছেন? ইনফরমেশন এমন ভাবে ম্যানিপুলেশন করেছে, যখন আপনার ইয়েতে ওরা ভারত যখন ইয়ে করলো, আপনার নিউক্লিয়ার যখন এক্সপেরিমেন্ট করলো, তখন কিন্তু পাকিস্তান ওরা বলছে যে ঠিক আছে ভারত বিরাট জায়গা করুক, কিন্তু পাকিস্তানি ইন্টেলিজেন্স এজেন্সিসগুলো খবর দিচ্ছে যে ভারত আর ইসরায়েল কিন্তু পাকিস্তানকে অ্যাটাক করবার জন্য সম্বন্ধ, তোমরা যদি নিউক্লিয়ার না করো তোমরা একেবারে শেষ করে দেবে তোমাদের। সেই জন্যে পাকিস্তানও এগিয়ে গেল, বুঝতে পারছেন? ইনফরমেশন ম্যানিপুলেশনটা সাংঘাতিক ক্ষতিকর ব্যাপার, এবং এটা পাওয়ার শক্তি, যেটা আপনার ক্ষমতার জন্য ইনফরমেশনটা ওরা ম্যানিপুলেট করে যাচ্ছে। এখন হচ্ছে ভবিষ্যতের ব্যাপারটা হচ্ছে যে আমি তো লিখেছি যে এটা এই কিন্তু কাশ্মীর দুই অংশের মানুষ কি চায় সেটা কখনো এই দুই দেশ বিবেচনায় নিয়েছে না। সেই শুনুন, কাশ্মীরে যারা গেছে তারা বলছে যে কাশ্মীরি ওয়ালারা তারা ভারতও চায় না, পাকিস্তানও চায় না, তারা আলাদা থাকতে চায়, এবং এইটা ভারতও মানতে পারে না, পাকিস্তানও মানতে পারে না, বুঝতে পেরেছেন? যারা গেছে তাদের তো আমি ইন্টারভিউ নিয়েছি। এই হচ্ছে কাশ্মীরের ব্যাপার। আর কাশ্মীরের আর একটা জিনিস হচ্ছে যে কাশ্মীরি যারা, তারা কিন্তু চায় যে তারা ওই নিজের স্থিতিশীলতা একটা বহাল রাখবে, এবং তারা ঘুরে বেড়াবে মানুষকে, মানে এটাই সমস্ত, মানে ভারতেরও তো কাশ্মীরে যায় সমস্ত, এই যে আপনারা দৃশ্য দেখছেন এই কাশ্মীরের মতন দৃশ্য সমস্ত, বুঝতে পারছেন তো? ওইটা তারা ধরে রাখতে চায় কাশ্মীরিরা। এটা ভারত বলছে ঠিক আছে ধরে রাখতে পারো, কিন্তু ভারতে থাকলে তোমরা করতে পারো। পাকিস্তান বলছে যে না, এটা সম্ভব না, এটা কাশ্মীর হবে একটা পাকিস্তান মুসলিম স্টেট হবে কাশ্মীর। তো এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা কবে শেষ হবে কেউ এটা বলতে পারছে না এখন, বুঝতে পারছেন? তো এখন হচ্ছে আমার যা মনে হয় যে এটা এখন আপনার ভারত চাইছে যে বাংলাদেশ যে সাপোর্টটা ভারত পায়, তাহলে এই পাকিস্তানের এই ঘাপলাটা ম্যানেজ করতে পারবে ভারত, আর বাংলাদেশের সাপোর্ট ভারত পাবে। আর পাকিস্তান চেষ্টা করছে আগের মতন চায়নার সাপোর্টটা পাওয়া যায় কিনা, কিন্তু চায়নার ব্যাপারে চায়না আবার বলছে দুপক্ষকে, হ্যাঁ, চায়না বলছে যে দেখো বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে বাংলাদেশ চায়নার মতন। এই যে বাংলাদেশে আপনি যে প্রজেক্টগুলো দেখছেন, এই চায়নার যে সাপোর্ট ছাড়া এই প্রজেক্টগুলো হতো না, বুঝতে পারছেন? এই ঢাকার যে উন্নতিগুলো দেখছেন, চায়নার একটা বিরাট দাম, বুঝতে পারেন তো? বাংলাদেশ চায়না, আর ভারতও চাচ্ছে বাংলাদেশকে আবার সেরকম ভাবে 1971-এর মতন কায়দা করে তাকে ধরে রাখা যায় কিনা। অত সোজা নয়, দুনিয়াটা খুব গভীর, জটিল, পৃথিবীটা ভীষণ জটিল ব্যাপার, এবং একমাত্র উপায় হচ্ছে ন্যায় বিচার, একমাত্র উপায়। মানুষ যদি বলে যার যা প্রাপ্য সেটা সে পাবে, এবং যার যে ক্ষতি করছে সে ক্ষতি করতে দেওয়া হবে না, এটা যদি মানুষ বুঝতে পারে তাহলে এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে, সবাই এগিয়ে যাবে। প্রফেসর আতাউর রহমান, আমরা ভারত এটা ধরেন আমি দুটো দিক দেখি। একটা তো ধরেন কাশ্মীর সমস্যা তো আর আজকের না, এটা আমরা বলি প্রোট্র্যাক্টেড, অনেক বড় একটা ট্র্যাক রেকর্ড নিয়ে চলছে, এবং সেখানে আমরা দেখছি যে যেটা স্যার বললেন আমিও একমত, যে কাশ্মীরিদেরকে ভারত কিন্তু অ্যাড্রেস করছে না। সেটাই দুঃখ, যে কাশ্মীরিদের সেই স্বাধীনতা, তাদের সেই অধিকার, সেগুলো কিন্তু এখানে লিবারাল স্টেট হতে পারছে না। এবং বিশেষ করে এই পিরিয়ডে, এই মোদি পিরিয়ডে আমরা দেখছি যে
একটা নির্যাতন, একটা কন্টিনিউয়াস, আপনি দেখেন এর কিছুদিন আগেও একটা এলিনেশন, যেটা যে রাষ্ট্র থেকে তারা আস্তে আস্তে এলিনেটেড, বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু একটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই আপনি এটা হবে। একটা জনগোষ্ঠী যতই পশ্চাৎপদ হোক, যতই আলাদা হোক, তাকে যখন আপনি ক্রমাগতভাবে এলিনেট করবেন, দূরে সরিয়ে দিবেন, তাদের অধিকার, তাদের অর্থনৈতিক কল্যাণ, এগুলোর থেকে যখন বিচ্ছেদ করবেন, তাদের রাজনৈতিক স্বকীয়তা, এগুলো যখন সরিয়ে, তখন কিন্তু তারা এলিনেটেড হয়, তখন তাদের আর কোনো উপায় থাকে না, তখন তারা এই ধরনের মনোবৃত্তি একটা এসে যায় যে দাঁড়ানো, সরকারের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু আমার যেটা মনে হয় যে এটা কিন্তু ভারত কখনোই, তারা এই যে সৈন্যের পর সৈন্য পাঠিয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম পাকিস্তান এটা সুযোগ নিয়েছে, কারণ পাকিস্তান জানে যে ইন্ডিয়াকে, ভারতকে ওখানেই আটকে রাখতে হবে এই দ্বন্দ্বের মধ্যেই, এবং ওটা এমন একটা টেরেইন যেখানে কেউই জয়লাভ করতে পারবে না। আমরা তো আগে দেখেছি, আপনি কার্গিল ওয়ার দেখেন বা অন্যান্য ওয়ার যদি দেখেন, ভারত পাকিস্তানের মধ্যে নিউক্লিয়ার ওয়ার ছাড়া কেউই এককভাবে বিজয় নিতে পারবে না। সুতরাং এখন যা হচ্ছে দুটো কারণে আমার মনে হয়, এবং সেই ঝুঁকি কি কেউ শেষ পর্যন্ত নেবে মনে হয় নিউক্লিয়ার ওয়ারের? সেই কারণ এই ঝুঁকিটা নিবে না, বৃহৎ শক্তিরই নিবে না। যেমন আমেরিকা এখন বলছে রিস্ট্রেইন ইয়োরসেলফ, থামো। চায়না বলছে থামো, এটাকে আর এসকেলেশন করা যাবে না, আর বিস্তৃত করা যাবে না। কিন্তু এইখানে আরেকটা জিনিস যেটা ধরেন এটা দুদিকে যায়, একটা হচ্ছে ভোটের রাজনীতিতেও যাবে। যেমন মোদি চাচ্ছে যে একটা উগ্র জাতীয়তাবাদ বা একটা সাইকি, ন্যাশনাল সাইকি সৃষ্টি করা। এত বড় একটা বিপর্যয়ের পরে 40 জন নিরাপত্তা বাহিনীর সদস্য যখন মারা গেল, তখন তো ভারত বসে থাকতে পারে না, তাদেরকে একটা, কারণ ন্যাশনাল যে সাইকি, তারা চাচ্ছে হিট ব্যাক। কিছু তো লোক আছে এবং মোদির সাপোর্টার তো ওই গ্রুপটাই, সুতরাং তাদেরকে তো সন্তুষ্ট করতে হবে, তো সুতরাং তাদেরকে তো একটা পাল্টা অ্যাটাক করতে হবে। আবার পাকিস্তানও চাচ্ছে যে এটা বেশি বিস্তৃত না করে আমাদের যে সক্ষমতা আছে সেটাকেও তো দেখাতে হবে, উই ক্যান রিপালস। সুতরাং আমি মনে করি এটা একটা সীমিত, এবং এটা বেশি বিস্তৃত হতে পারবে না, কারণ এখন যে বৃহৎ শক্তিগুলো কিন্তু পরস্পর এগুলো আবার মনিটর করছে যে বেশি দূরে না যায়, যাতে নিউক্লিয়ার বা আরও বেশি এসকেলেশন হয়ে যায়, বিস্তৃত হয়ে যায়, ওয়ারে পর্যায়ে পর্যবসিত না হয়। এটা একটা দিক। আরেকটা হচ্ছে দেখেন বিশ্বব্যাপী এই যে ট্রাম্পিয়ান ওয়ার্ল্ড আমরা বলি, এখন হচ্ছে কি অস্ত্র বিক্রির একটা, আর সেইখানে জুটছে হচ্ছে এই যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স, তারা এখন এই যে অস্ত্রের যে কেনার যে একটা লোভ, এই শক্তিগুলোকে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ফ্রান্স বলেন, তারা কিন্তু সবাইকে অস্ত্র বিক্রি করছে। এবং আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন, ভারত কিন্তু ক্রমাগতভাবে অস্ত্র কিনে যাচ্ছে। কতটুকু লাগবে, কতটুকু প্রয়োজন, এগুলোর অ্যাসেসমেন্ট কতটুকু তারা জানে, কিন্তু আমরা তো দেখছি। এবং এগুলো নিয়ে অনেক ক্রিটিক্যাল, কংগ্রেস গভর্নমেন্ট অনেক ক্রিটিক্যাল মোদির এগেনস্টে। সেরকম পাকিস্তান তো তাদেরকে সেই জঙ্গি মনোবৃত্তি না হলে তো মিলিটারি উইল নট বি ইন পাওয়ার। সো মিলিটারি আবার সেন্টার স্টেজে আসতে হলে বা পাওয়ার হোল্ডারের মধ্যে আসতে হলে তাদেরকেও দেখাইতে হবে। এবং ইউনো যেটা ইমরান খান অলরেডি পাকিস্তানের প্রধানমন্ত্রী মিলিটারিকে সব পাওয়ার দিয়ে দিয়েছে, ইউটেক ইউসি, ওই আপনি দেখেন ওটাই করছে। এবং এখন ঘন ঘন মোদি সাহেবও ডাকতেছে মিলিটারিদের চিফদের, বিকজ দে আর ইন দ্য ফরফ্রন্ট। তো এই খেলাগুলো কিন্তু চলবে। আর মধ্যেখানে দেখবেন আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্স এখন আবার অস্ত্র বিক্রি করবে, আপডেট ইওর ইকুইপমেন্টস। এই যে খেলাগুলো, এগুলো কিন্তু সাধারণ মানুষ কোনো লাভ নেই, কাশ্মীরিদের কোনো লাভ হচ্ছে না, তারা অনর্থক। এবং আজকে এই জন্যে আমরা মনে করি যে এই যে একটা পিসফুল ওয়ার্ল্ড স্ট্রাকচার, এটার ডেভিয়েশন এগুলোর থেকে এগুলো হলো একটা ব্যতিক্রম, এগুলো হচ্ছে লিমিটেশনস আমরা বলবো। এগুলোর থেকে আমাদেরকে উদ্ধার না করতে পারলে, এনলাইটেন লিডারশিপ যদি না হয়, এবং এখন এনলাইটেনমেন্ট এন্ডস when your power is at stake. আমি অনেক enlightened, but if I have to lose power, you see, then I will not be enlightened enough. So এই দ্বন্দ্বটার থেকে যদি আমরা উঠে আসতে পারি, এবং এই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া
যদি ধারাবাহিকভাবে চলে, ক্ষমতার যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু এই জিনিসগুলো আসবে, যে দায়িত্ববোধ। কিন্তু ক্ষমতা যদি ক্রমাগতভাবে এককভাবে থেকে যায়, তাহলে কিন্তু এই দায়িত্ববোধগুলো আসবে না। তো সুতরাং আমি মনে করি এখানেই পাওয়ার মাস্ট বি লিমিটেড, তাহলে কিন্তু, এবং এটা গ্লোবাল লিডারশিপের একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। এবং সেটার থেকে আমরা যদি না হই, এককভাবে কোনো জাতি, কোনো গোষ্ঠী এটা সুরাহা করতে পারে। প্রফেসর খান, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। শেষেতে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? জি, প্রায় 1 ঘন্টা শেষ করে ফেললাম। হাউ টাইম ফ্লাইজ, একটা কথা আছে না, এইটা আমার ছাত্রের কথা শুনে ভালো লাগছে খুব সুন্দরভাবে। এই যে পাওয়ার করাপ্টস, এই করাপশনটা একটা সাংঘাতিক। করাপশন ইজ দ্য লুব্রিকেন্ট, অনেক সময় বলে না, ইজ দ্য লুব্রিকেন্ট। একটু করাপশন দিলে কাজটা হয়ে যায়। কিন্তু আপনি আপনার যে গাড়ি চালান না, লুব্রিকেন্ট না দিলে তো গাড়ি চলবে না। আপনি লুব্রিকেন্ট একটু বেশি দিয়ে দেখেন কি হয়, গাড়ির সব ভেঙে যাবে। এই হচ্ছে দুনিয়ার নানা জায়গায় করাপশনের লিমিটেশন আসছে না। আর করাপশন এমন একটা পাওয়ার, সেটা একবার যারা ওই পাওয়ারটা স্বাদ পেয়ে যায়, এটা আফিমের চেয়েও সাংঘাতিক। ওই একবার স্বাদ পেলে আর ছাড়তে চায় না তারা, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ঘটনা। এইটার জন্যে আমাদের, আগেই আমি বলেছিলাম, চেকস অ্যান্ড ব্যালেন্সটা বিরাট জিনিস। এবং চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য সব ডেমোক্রেসি আপনি দেখেন, চেকস অ্যান্ড ব্যালেন্স আছে, কিন্তু সবচেয়ে বড় চেকস অ্যান্ড ব্যালেন্স হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন। আর্টিকেল 1টা আপনি পড়ে দেখবেন চেকস অ্যান্ড ব্যালেন্সটা কি। আর্টিকেল 1 হচ্ছে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স। জুডিশিয়ারিকে আপনার কোনো নেতা ভাগিয়ে দিতে পারবে না। জুডিশিয়ারি, লেজিসলেচার, দুটো হাউস আছে, বুঝলেন? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সেনেট, দুটো হাউস। এরাও কিন্তু সুন্দরভাবে তারা ওই ব্যালেন্সটা মেনটেন করতে পারে, বুঝতে পেরেছেন? এবং দুটো হাউসটা কিন্তু আপনার ইন্ডিয়াও কিন্তু এই কংগ্রেসে দেখেন, শুনুন, এই যে ইলেকশন কমিশনের চেয়ারম্যান ইন্ডিয়া সেশন বলে লোক, কটা ইলেকশন উনি ক্যান্সেল করে দিয়েছিলেন আপনারা জানেন তো? কারণ হি ফাউন্ড আউট দ্যাট there was a corruption influence on the election, ক্যান্সেল করে দিয়েছে। এবং তাকে কেউ চ্যালেঞ্জ, ইন্ডিয়ান কোনো লিডার চ্যালেঞ্জ করতে পারেননি। তো এই জিনিসটা একটা বিরাট জিনিস, যে চেকস অ্যান্ড ব্যালেন্সটা একটা বিরাট জিনিস। এবং গ্র্যাটিটিউডটা একটা বাড়ে। শুনুন, শেক্সপিয়ারের কথা আছে, ইনগ্র্যাটিটিউড ইজ স্ট্রঙ্গার দ্যান ট্রেটার্স আর্মস। শেক্সপিয়ারের কথা, ইনগ্র্যাটিটিউড ইজ স্ট্রং। যা আপনার উপকার করলেন তার নিশ্চয়ই আপনার একটা সম্মান দিতে হবে। আপনি যার কাছে আপনি সাহায্য পাচ্ছেন, স্বীকার করতে হবে যে আমি তোমার কাছে সাহায্য পেয়েছি, আমি কি করতে পারি তোমার জন্য। এই যে চেকস অ্যান্ড ব্যালেন্সের এই জিনিসটা আছে, এইটা একটা বিরাট জিনিস, যেটা আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমার একটা ধারণা, আমি বাংলাদেশে খুব ভালো লাগে, এই যে লোকজনের সঙ্গে কথাবার্তা বলি, সবাই দেখছি হিউম্যানিজম একটা বড় জিনিস বাংলাদেশে। দে আর হিউম্যানিস্টিক। যাদের সঙ্গে কথা বলি আমার ভালো লাগে। তো যখন বলি যে তোমরা খুব ভালো কাজ করছো, খুব পছন্দ করে আমার কথা। কারণ যে যেটা যার যা প্রাপ্য সেটা আপনার দেওয়া উচিত। যেটা আমার গাড়িটা খুব সুন্দর চালাচ্ছে, তাকে আমি যদি বলি যে তুমি এত তাড়াতাড়ি চালিও না, কিংবা ঘাপলা করছো, সে তো দুঃখ পেয়ে যাবে। তো আমি শুধু বলি যে দেখো, মানুষের ক্ষতি যাতে না হয়, তুমি গাড়ি ঠিকই চালাও, কোনো মানুষের যাতে ক্ষতি না হয়, এইটা তুমি দেখে একটু চালিয়ে বলে, স্যার এরকম কেউ আমাকে বলে না। তো এই হচ্ছে ঘটনা। আর এটা আপনার মনে আছে, আমার ভাই ডক্টর ফজলুর রহমান খান এটা আমাদের বহুদিন আগে বলতেন ছোটকালে, যে দেখো, যে যতটুকু পারো মানুষের উপকার করে যাবে। এবং তুমি যেটা করো, তুমি কোনো ইয়ে করো না, আশা করো না, খালি করে যাও, যতটুকু পারো করে যাও, কোনো আশা করো না। যার কাছে কৃতজ্ঞতা পাচ্ছ, যদি না পাও কিচ্ছু যায় আসে না।
করে যাও। এবং এর জন্য উনি বাংলাদেশ ফাউন্ডেশনটা এস্টাবলিশ করলেন 1971-এ, বুঝলেন? এবং আমাকে বললেন যে তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তোমাকে আমি ট্রাস্টি করব বাংলাদেশ ফাউন্ডেশন। তো এইটা অনেকটা আমরা চিলড্রেন হেলথ কেয়ার, এডুকেশন, রোহিঙ্গাদের আমরা অনেক সাপোর্ট দিয়ে গেছি। তো আর আমরা এখন আবার আরেকটা ফাউন্ডেশন করবার চেষ্টা করছি। আপনাদের প্রার্থনা দোয়া করবেন যে আমরা আমার বাবার নামে একটা ফাউন্ডেশন করব, যেটা আপনার হবে চিলড্রেন হেলথ কেয়ার, এডুকেশন এবং ইউনিভার্সিটিকে আমরা সাপোর্ট দেবো। এই যে নানা ইউনিভার্সিটি সাপোর্ট দেবো, এডুকেশনটা একটা বিরাট জিনিস। সো ফাউন্ডেশনের ওয়েবসাইট হচ্ছে বাংলাদেশ ড্যাশ, হ্যাঁ এটা আপনি একটু bd.com, হ্যাঁ বাংলাদেশ ড্যাশ দিয়ে foundation.com.org, হ্যাঁ অর্গ, ওটা আপনারা একটু দেখবেন। আমার দর্শক যারা আছে আপনারা সবাই সেলফোন আছে আপনাদের, ওই সেলফোনে এখনই একটু দেখে নেবেন, বাংলাদেশ দিয়ে একটু ড্যাশ দিয়ে ফাউন্ডেশন করবেন, .org দেবেন, org দেবেন। প্রফেসর আতাউর রহমান, আপনার পালা। এবং আমি একটু প্রফেসর জিল্লুর রহমান খানের আগের বক্তব্যে একটু ফিরে যেতে চাই, যেখানে উনি চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটার উপরে অনেক গুরুত্ব দিয়েছেন এবং উনি করেন যে এই সম্পর্কটা আসলে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে, আমি যদি ভুল না বুঝে থাকি। ভুল বোঝেন, কারণ যে বাংলাদেশ স্বাধীনতা, এই চায়না ছাড়া বাংলাদেশ স্বাধীনতা হতো না পাকিস্তানের ওখানে। কারণ কি, বঙ্গবন্ধু 1952-তে চায়নাতে গেছিলেন, মাও সেতুং তাকে নিয়ে গেছিল 52, মনে রাখবেন। মাও সেতুং পার্সোনাল লাইক মার্শাল যখন 71-এ করলো, মাও সেতুং এর যে চেলারা তারা জানতো যে মাও সেতুং বঙ্গবন্ধুকে কত স্নেহ করতেন এবং বঙ্গবন্ধু যে আন্দোলন করে যাচ্ছেন ফ্রিডম স্ট্রাগল, তারা ওই 61 আপনাদের 62 আর মনে আছে কিনা জানি না, চায়নার ওখানে নিয়ে গেল, নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার 2-3টা প্রভিন্স চায়না দখল করে পড়লো, বুঝতে পারলেন? তারপরে ছেড়ে দিল পরে। তো এইটা আপনার পাকিস্তান চেয়েছিল যে চায়না ওই আবার ওই নর্থ ইস্টের দিকে যদি যায় তাহলে ইন্ডিয়া কিচ্ছু করতে পারবে না। চায়না সেটা করলো না। 1971-এ চায়না কিচ্ছু করলো না, বুঝলেন? প্রথমে আমি মনে করি যে বাংলাদেশ আজকে, আমি বাংলাদেশের উপর অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ নেশন, অ্যাজ পিপল, ওটার উপর ফোকাস করতে চাই। আমি বলি না যে কোনো মানে পররাষ্ট্রনীতিতে কোনো দেশ সবসময়ই বন্ধু থাকবে, সবসময়ই শত্রুতা হবে, এরকম কোনো কথা নেই। শুধু আমরা দেখছি যে ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপারে এটা একটা, আমরা বলি যে নেইবার, এটা হলো আপনি একদিকে বলতে পারেন এটা একটা ওল্ড রুল যে তারা শত্রুতা ভাবাপন্ন, বাট এদের মধ্যেও বন্ধুত্ব হয়েছে একটা সময়। বাংলাদেশ কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিতে আমরা কোনো এককভাবে কোনো দেশকেই বন্ধু বা শত্রু ভাবাপন্ন মনে করি না, এটা একটা আমাদের বিরাট দিক এবং আমরা এতদিন সেভাবেই চলে আসছি। সুতরাং আমি মনে করি না যে চায়না, বাংলাদেশের সংবিধানও তো তাই বলে এবং আমি এই সরকারও মোটামুটি, আমিও মনে করি না যে বাংলাদেশের জন্য কোনো দেশই অবশ্যম্ভাবী। আমেরিকাও যেরকম অবশ্যম্ভাবী না, চায়নাও সেরকম অবশ্যম্ভাবী না। কারণ আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি, আমাদের ইনার স্ট্রেংথ থেকেই আসবে। আমাদের যদি শক্তি থাকে, আজকে যেমন বাংলাদেশ একটু অর্থনৈতিকভাবে প্রগতি লাভ করেছে বা প্রসপ্যারিটি আসছে, সুতরাং সবাই আসছে, নাহলে চায়নাও আসতো না। হ্যাঁ, চায়না কোনো কোনো জায়গায়, কিন্তু চায়নার স্বার্থে এটা এমন একটা দেশ, আমি বলি যে রাইজিং পাওয়ার সবসময় রুথলেস হয়, সবসময় তারা অন্যের দিকে বেশি তাকায় না, বাট অন্যের দিকে তাকায় তখন যখন তাদের স্বার্থ থাকে। সুতরাং চাইনিজরা আমাদের প্রয়োজন অর্থনীতির দিক থেকে এবং একটা জিওপলিটিক্যাল ব্যালেন্সের দিক থেকে, কিন্তু আমরা চায়নার কবলে পড়ে যাব এটা কখনোই হতে পারে না। কারণ আপনি যদি, আমি তো অনেক রিসার্চের মধ্যে দিয়ে বলতে চাই যে চায়না ইজ আওয়ার সেকেন্ড ট্রেড পার্টনার, কিন্তু আমাদের বেশিরভাগ টাকা আসে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, এক্সপোর্ট, গার্মেন্ট থেকে। হ্যাঁ, সুতরাং
চায়না এমন কিছু না, চায়না ছাড়াও বাংলাদেশের অগ্রগতি এগোতে পারবে, কিন্তু চায়না যে পররাষ্ট্র নীতি এমনভাবে করেছে তারা, এবং যেভাবে তারা ডিল করে ওটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি করতে পারবে না। সুতরাং এই যে ডাইরেক্ট ডিলিংসটা ওয়ান টু ওয়ান এবং স্ট্রেইট, ইউ সি, এই জিনিসগুলো কিন্তু, এবং সেখানে প্রকাশ্য অপ্রকাশ্যে, হ্যাঁ প্রকাশ্য অপ্রকাশ্যে, সব ওভার দ্য টেবল, আন্ডার দ্য টেবল। সুতরাং এই জিনিসটা কিন্তু, এবং তারা ভেরি অ্যাগ্রেসিভ, ইউ সি, অ্যাগ্রেসিভ ইন দ্য সেন্স, আমি খারাপ সেন্সে বলছি না, আমি বলছি তারা যদি মনে করে, যেমন আমাকে আজ কাল বললো যে চিটাগাংয়ে চাইনিজরা শুটকি বিক্রি করতেছে রাস্তায়, সুতরাং দে ক্যান ডু ইট, বাট অ্যান আমেরিকান অর ইউরোপিয়ান উইল নট বি এবল টু ডু ইট ইন বাংলাদেশ। দিল্লিতে আমি নিজে দেখেছি, ওল্ড দিল্লিতে চাইনিজরা টুপি বিক্রি করতেছে, তারা হচ্ছে ভেরি ইনোভেটিভ, এবং তাদের মধ্যে সেই যে বিজনেস স্পিরিটটা আছে। সো চায়নাকে আমাদেরকে সবসময়ই ওইভাবে বিজনেস পার্টনার হিসেবে ভাবলে ভালো হয়। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশ অবশ্যই কতগুলো প্রজেক্ট, লোন, এগুলো এখন আসছে, সুতরাং এগুলো তো করছে, কিন্তু তার মানে অর্থ যে আমাদের গণতান্ত্রিক মডেল চায়নার থেকে আসবে, আমাদের সোশ্যাল মডেল চায়নার থেকে আসবে, আমরা চাইনিজ, এটা তো হিস্টোরিক্যাল, নট ইভেন ভ্যালুস। সুতরাং নট ইভেন ভ্যালুস গুলো, আমাদের ভ্যালুস গুলো আসছে আমাদের স্বাধীনতার থেকে, আমাদের ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক চেতনার থেকে। সুতরাং তাহলে ওগুলো সব ছেড়ে দিতে হবে। সুতরাং আমি মনে করি না স্যার যেভাবে বলছেন যে চায়না, ইয়েস চায়না ইজ এ পার্ট। আমেরিকা কিভাবে চায়নাকে ডিল করছে আপনি দেখেন না, যে ট্রেড তোমরা তো ফাঁকি দিয়ে যাচ্ছ, নাও ইউ সিট ডাউন, ট্রেড প্র্যাকটিসগুলোকে চেঞ্জ করো, তোমাদের ইয়েনের অবমূল্যায়ন বন্ধ করো। সুতরাং তারপরে দেখবেন যে চাইনিজরা কি অবস্থা হয়। প্লাস চাইনিজ ইনস্টিটিউশনস আর ফ্র্যাজাইল, ইউ সি, এখানেতে একনায়কতন্ত্র চলছে, আমরা তো সেই মডেলে যেতে পারি না। সুতরাং আমি মনে করি চায়না শুড বি আওয়ার ফ্রেন্ড বাট শুড নট বি আওয়ার মডেল। জাস্ট এক থেকে চেকস এন্ড ব্যালেন্স আমরা বাংলাদেশিরা খুব চিন্তা করে ভাবনা করে চলি। আমরা একদিকে রেখেছি ইন্ডিয়া, আরেকদিকে রেখেছি চায়না। এই চেকস এন্ড ব্যালেন্স করে আমাদের যতটুকু উপকার আমরা করে নেব, আর ওদিকে আছে, একদিকে আমাদের আমেরিকা আছে, আর এদিকে ইউরোপ সমস্ত দেশগুলো আছে, ওইদিকে ওরা আছে, আর এইদিকে হচ্ছে ইন্ডিয়া, চায়না আর রাশিয়াটাকে আমরা এখনো চিন্তা করছি যে কোথায় নিয়ে যাবো, আমরা রাশিয়ার ব্যাপারে কি করব এটা আমরা এখনো চিন্তা করছি, বুঝতে পারছেন? কিন্তু ইন্ডিয়া, চায়না আমরা ব্যালেন্সটা মেনটেন করে যে যেতে পারছি, এটা একটা বিরাট জিনিস। আর আপনাকে একটু আগে বললাম যে পাকিস্তান আর চায়নার খুব যোগাযোগ খুব ছিল, এবং পাকিস্তানি আমার ডকুমেন্টস আছে, তারা 71-এ চেয়েছিল চাইনিজ ট্রুপস ওই নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে যদি চলে আসে 1962-র মতন, তাহলে তো ইন্ডিয়ার ঘাপলা হয়েছে, তো বুঝতে পারছেন? তো এখন আমাদের চেকস অ্যান্ড ব্যালেন্সটা আমাদের ভেতরেও রাখতে হবে ব্যালেন্সের জন্যে, আবার বাইরে ইন্টারন্যাশনাল যে রিলেশনসটা সেটাও আমার চেকস অ্যান্ড ব্যালেন্সটা আমার ধরে রাখতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আর আমি তো মনে করি বাংলাদেশ অনেক এগিয়ে গেছে সমস্ত দেশগুলোর মতো। সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে এখন নাম্বার 1, মনে রাখবেন। চিলড্রেন এডুকেশন, হেলথ কেয়ার, জিডিপি, বাংলাদেশ ইজ নাম্বার 1। এটা রিমার্কেবল ব্যাপার একটা। তবে আমি একটা বলি যে অর্থনৈতিক, অবশ্যই গ্রস অর্থনৈতিক দিক থেকে আমরা চিন্তা করলে অবশ্যই, এবং সোশ্যাল, বাট ওটার অর্থ এই না যে আমরা পলিটিক্যালি তো অনেক পিছিয়ে গেছি, রাজনৈতিকভাবে তো আমাদের, এবং আমরা যে লিবারেল স্টেট তার থেকে দূরে সরে যাচ্ছি। সুতরাং আমরা এখানে একটা ক্রস রোডে আসি, বা একটা টার্মিনাল পয়েন্টে আসি, যে এর বেশি হলে কি হবে। কারণ আমরা তো চাই না যে আমাদের স্বাধীনতা, আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা থেকে আরম্ভ করে সব ধরনের স্বাধীনতা খর্ব করে, সুতরাং আমরা শুধু অর্থনৈতিক দিকেই যাই, এটা তো সবাই বুঝতে পারছে এখন। সুতরাং এই ড্রিফট থেকে আমাদেরকে সরে আসতে হবে। সুতরাং আমরা দুবার যে ধরনের ইলেকটিভ প্রসেসে গেলাম তার থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের সত্যিকারভাবে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে, আমি বলি না যে এখানেই সব শেষ হয়ে গেল, কিন্তু আমাদের যে লিডারশিপ তাদেরকে বুঝতে হবে, আমাদের যে রাজনৈতিক দলগুলো
তাদেরকে আরও এগিয়ে আসতে হবে এবং সমঝোতার মাধ্যমেই এবং সহনশীলতার মাধ্যমে, এবং এই কথাগুলো আমরা বলছি কিন্তু এগুলো ছাড়া হবে না, এবং একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ছাড়া আমি মনে করি না যে বাংলাদেশ আর এগিয়ে যেতে পারবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের মারা দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন। আর তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য প্রফেসর ডক্টর জিল্লুর রহমান খান এবং প্রফেসর ডক্টর মাতাউর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, স্বাধীনতার মাসের প্রথম দিন কথা বলছিলেন দুজন রাষ্ট্রবিজ্ঞানী বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে এবং রাজনৈতিক প্রক্রিয়া সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে। ওনাদের মধ্যে এক ধরনের নৈরাশ্য থাকলেও ওনারা শেষ পর্যন্ত আশাবাদী, কেননা এক ধরনের অর্থনৈতিক উন্নয়নের ধারায় বাংলাদেশ আছে। তবে এই অর্থনৈতিক উন্নয়নটাই একমাত্র আকাঙ্ক্ষা, মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল না, সেটি ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন। এবং ওই যে বাকি যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো বাদ দিয়ে আসলে এই অর্থনৈতিক অগ্রযাত্রাকেও টেকসই করা সম্ভব নয়। তবে যে প্রবণতা, নেতিবাচক প্রবণতার কথা ওনারা উল্লেখ করলেন, সেটি কেবল বাংলাদেশের প্রবণতা নয়, সেটি গোটা বিশ্বজুড়েই এক ধরনের প্রবণতা। সেই আলোচনাগুলো ওনারা নিয়ে এসছেন। ডোনাল্ড ট্রাম্পের নাম প্রসঙ্গ টেনে, মিস্টার পুটিনের কথা টেনে, মিস্টার কিমের কথা আলোচনার মধ্যে টেনে নিয়ে এসে সেই প্রসঙ্গগুলো টানবার চেষ্টা করেছে। তবে দুজনেই মনে করেন যে এই ধারা আসলে বদলে যাবে। এটি হয়তো একটা চলমান প্রক্রিয়ার মধ্যে কিছু ব্যত্যয় বিচ্যুতি ঘটছে, কিন্তু যে উদারনৈতিক ধারার মধ্যে পৃথিবী প্রবেশ করেছিল, যে গ্লোবাল ভিলেজের মধ্যে পৃথিবী একে অপরকে কাছে টেনে নেবার জন্য একটা উন্মুক্ত পরিবেশের মধ্যে প্রবেশ করেছিল, সেই জায়গাটা থেকে পৃথিবীও যাবে, বাংলাদেশেও প্রবেশ করবে। তবে কিছু বিষয়ের উপরে অত্যন্ত জোর দিয়েছেন যেগুলো একেবারে বেসিক রাষ্ট্রবিজ্ঞানের বেসিক কথাবার্তা। সেই জায়গায় ওনারা মনে করেন যে সুশাসন প্রতিষ্ঠার দিকে জোর দিতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠার দিকে জোর দিতে হবে, চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাগুলোকে নিশ্চিত করতে হবে এবং সব মিলিয়ে অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা উন্নয়ন প্রক্রিয়ার মধ্যেই অন্তর্ভুক্তি থাকতে হবে, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেও অন্তর্ভুক্তি থাকতে হবে। নির্বাচনী প্রক্রিয়া থেকে জনগণ যেভাবে একটা নিরুৎসাহিত হচ্ছে বিগত নির্বাচনগুলো দেখে, সেই ধারাটাকেও বদলে দিতে হবে, অর্থাৎ জনগণকে সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। এবং এই যে রাজনৈতিক যে দুর্বলতা, ব্যত্যয়, সেটির জন্য গোটা রাজনৈতিক নেতৃত্বকে ওনারা দায়ী করছেন এবং এখানে সকল পক্ষের মধ্যে একটা সমঝোতা দরকার, সকল পক্ষের মধ্যে এক ধরনের আত্মশুদ্ধি দরকার, উপলব্ধি দরকার এবং সেগুলো আমাদের রাজনৈতিক নেতৃত্ব করবেন, সেটি ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন এবং আশা প্রকাশ করেন। একই সঙ্গে যে বিষয়গুলোর উপরে ওনারা জোর দিয়েছেন, এগুলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, দেশের অভ্যন্তরীণ সমসাময়িক রাজনৈতিক অর্থনৈতিক প্রক্রিয়ার ক্ষেত্রে জরুরি এবং আন্তর্জাতিক নানা মহলের সঙ্গে বাংলাদেশের সখ্যতা নিয়ে নানা রকমের আলোচনা হয় বিভিন্ন সময়। কেউ কেউ সেগুলো প্রশংসা করেন, কেউ কেউ সেগুলো নিয়ে প্রশ্ন তোলেন। তবে বাংলাদেশ এখন যে দেশগুলোর সঙ্গে সখ্যতার মধ্যে আছে, এরকম একটা ধারণা এই টেবিল থেকে আজকে এসছে যে সেটি হচ্ছে যে এই দেশগুলোর সঙ্গে হয়তো বন্ধুত্ব চলে, যাদের সঙ্গে এখন নিবিড় বন্ধুত্ব বলে কম বেশি সকলেরই জানা, কিন্তু বাংলাদেশের মডেল হিসেবে এই দেশগুলো বিবেচিত হতে পারে না, কারণ বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা বা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সঙ্গে ওই মডেলগুলো আসলে একসঙ্গে যায় না। সেটি আমাদের রাজনৈতিক নেতৃত্ব বিবেচনার মধ্যে রাখবেন এবং সেই সঙ্গে জনগণ বিবেচনার মধ্যে রাখবেন, এটি আমাদের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।